হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম। আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে বাংলা সাবজেক্টটা রয়েছে সেখান থেকে আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান। এই টপিকটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি কিন্তু গদ্য সাহিত্য থেকে তোমাদের যে বিভিন্ন টপিক রয়েছে, এর আগে কিন্তু আমি শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, এদের যে বাংলা গদ্য সাহিত্য বিকাশে অবদান, এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। অবশ্যই সেটা তোমরা যদি না দেখে থাকো দেখে নেবে। আর আজ আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান। বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখো, সবার প্রথমে আমরা দেখব এখানে বলছে ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আমরা দেখেছিলাম ফোর্ট উইলিয়াম কলেজে তিনজন বিখ্যাত পণ্ডিত ছিল। সেই তিনজন বিখ্যাত পণ্ডিতের মধ্যে এই একজন বিখ্যাত পণ্ডিত হচ্ছে, মানে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এবং তার রচিত যে গ্রন্থগুলি রয়েছে আমরা সেই গ্রন্থগুলি একটু দেখব। আর এই বাংলা গদ্য সাহিত্য বিকাশে কিন্তু তার অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়। ঠিক আছে, তো তিনি যেই সমস্ত গ্রন্থগুলি রচনা করেছিলেন সেগুলি হচ্ছে 32 সিংহাসন, যেটা 1802 সালে তিনি রচনা করেছিলেন। তারপরে রয়েছে হিতপ্রদেশ, যেটা 1808 সালে তিনি রচনা করেছিলেন। তারপরে রয়েছে রাজাবলী, যেটা 1808 সালে তিনি রচনা করেছিলেন। বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন। তারপরে কি বলা হচ্ছে, এই যে রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে কিন্তু মৃত্যুঞ্জয় 32টি গল্প নিয়ে শুনিয়েছিলেন কিন্তু, তাই 32 সিংহাসন গ্রন্থে। তার যে 32 সিংহাসন গ্রন্থ রয়েছে, এই 32 সিংহাসন গ্রন্থে কিন্তু তিনি এই যে রাজা বিক্রমাদিত্য, এই যেই গ্রন্থটার কথা আমি বললাম, যেটা 1802 সালে তিনি লিখেছিলেন, ঠিক আছে, এই সম্পর্কে কিন্তু তিনি লিখেছিলেন। তবে এইটি আমরা দেখবো, এই যে রাজাবলী 32 সিংহাসন যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থটি তিনি কিন্তু এই সাধু গদ্যে কিন্তু তিনি লিখেছিলেন। সংস্কৃত রীতিতে সাধু গদ্যে কিন্তু তিনি এই গ্রন্থটি লিখেছিলেন। তারপরে বলা হচ্ছে, তবে ভাষার মধ্যে একটি দীপ্তি লক্ষ্য করা যায়, যে বলছে, হে মহারাজ শুনো রাজলক্ষ্মী, কখন কাহাতে স্থির হইয়া থাকেন না। বলছে মানে এই যে 32 সিংহাসন গ্রন্থটা যে রয়েছে এই সম্পর্কে তিনি কিন্তু এই গ্রন্থটা এই বিষয়টি নিয়ে বলেছে। কি বলছে, রক্ত মাংস মলমূত্র নানাবিধ বেধিময়, শরীর স্থির নয়। আর গদ্যের সরসতা সহজে কিন্তু লক্ষ্য করতে পারবো আমরা তার এই যে 32 সিংহাসন গ্রন্থ রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তো কি বলছে, যে ভাষার অতীত এবং সেকালের ইতিহাসকে সামনে রেখে কিন্তু লেখক গড়ে তুলেছিলেন রাজাবলী গ্রন্থ। তো 32 সিংহাসন নিয়ে আমি বললাম। এরপর আমি বলছি, এই যে রাজাবলী গ্রন্থটি যে রয়েছে এটা কি করেছিলেন তিনি, অতীত এবং সেকালের যে ইতিহাস রয়েছে এই বিষয়টিকে কিন্তু তিনি সামনে তুলে ধরে কিন্তু এই রাজাবলী গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। তাই বলছে যে সজনীকান্ত দাস যে রয়েছে এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন যে বাংলা ভাষার ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস, তাহাতে সন্দেহ নেই। মানে এই যে বাংলা ভাষায় যে একটা ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস যেই গ্রন্থটি, তাতে কিন্তু সন্দেহ নেই। এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রয়েছে তার যে রচিত এই গ্রন্থ সম্পর্কে কিন্তু তিনি বলেছিলেন। রাজাবলী গ্রন্থ যে রয়েছে এই গ্রন্থ সম্পর্কে কিন্তু বলেছেন। দেখো, তারপরে বলছে ব্যাকরণ অলঙ্কার ইতিহাস নিয়ে প্রবোধ চন্দ্রিকা কিন্তু তিনি গড়ে তুলেছিলেন। তারপরে যে বললাম প্রবোধ চন্দ্রিকা এই গ্রন্থ যে তিনি গড়ে তুলেছিলেন, এটা আমরা দেখব বিভিন্ন ব্যাকরণ, তারপরে এই যে বিভিন্ন অলঙ্কার রয়েছে এগুলোকে নিয়ে কিন্তু তিনি এই গ্রন্থটি গড়ে তুলেছিলেন। তারপরে কি বলছে, এই গ্রন্থ প্রকাশের পরেই মার্সম্যান প্রশংসা করেছিলেন। মানে এই গ্রন্থটা যখন তিনি প্রকাশ করেছিলেন, এই যেখানে বললাম যে প্রবোধ চন্দ্রিকা বিভিন্ন অলঙ্কার এবং ব্যাকরণকে নিয়ে যে তিনি গড়ে তুলেছিলেন, এই গ্রন্থ সম্পর্কে মার্সম্যান প্রশংসা করেছিলেন। দেখো তিনি কি বলেছেন, যে রচনা নীতি এবং ভাষাবোধে লেখকের পরিণত মনের চিত্র কিন্তু ফুটে উঠতে দেখি। এবং তবে ভাষারীতিতে সাধু চলিতের মিশ্রণ কিন্তু লক্ষ্য করা যায়। আমরা দেখব তার ভাষারীতি যে রয়েছে, এই যে এই গ্রন্থটা যে রয়েছে এর মধ্যে সাধু আর চলিত ভাষার কিন্তু সংমিশ্রণ আমরা লক্ষ্য করতে পারবো। কথারীতির একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি স্পষ্ট হবে। মানে যদি এই যে মানে তার এই গ্রন্থটা যে রয়েছে একটা যদি কথারীতির তাকে একটা দৃষ্টান্ত দেওয়া যায় সেই গ্রন্থ সম্পর্কে, তাহলে আমরা স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। কি বলছে দেখো, বলছে যে মোরা চাষ করিব ফসল পাব, রাজার রাজস্ব দিয়া যা থাকে তাহাতে বছর শুদ্ধ অল্প করিয়া খাব, ছেলেপুলে পুষিব।
এমন সরস গদ্য সে আমলে সত্যি বিস্ময়কর ছিল, মানে এত সুন্দর সহজ সরস একটা গ্রন্থ আর কি রচনা করা কিন্তু সে আমলে সত্যি একটু বিস্ময়কর কিন্তু ছিল। মানে বলছে তারপরে দেখো যে বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে কিন্তু আর কি যথার্থ শিল্পী বলে কিন্তু এই গদ্য সাহিত্যে যথার্থ শিল্পী বলে কিন্তু তাকে ধরে নেওয়া হয়, তাতে কোনো সন্দেহ নেই। দেখো তারপরে বলছে রাজা রামমোহন রায় যে আছে, বলছে রামমোহনের বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার গ্রন্থ উত্তর দিতে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কিন্তু এই বেদান্ত চন্দ্রিকা তিনি লিখেছিলেন। মানে রামমোহন রায় যে গ্রন্থ লিখেছিলেন কি বলেছে, বেদান্ত গ্রন্থ আর বেদান্ত সার, এই গ্রন্থের যে উত্তরটা দিবে সেই উত্তর সম্পর্কে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই বেদান্ত চন্দ্রিকা কিন্তু গ্রন্থটি তিনি আর কি লিখেছিলেন। তারপরে বলছে তিনি এই গ্রন্থকে 3টি ভাগে বিভক্ত করেছেন। এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই যে বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি যে তিনি লিখেছেন, এই গ্রন্থকে আবার তিনি 3টি পার্টে কিন্তু বিভক্ত করেছেন। আমরা দেখব যথা কর্মকাণ্ড, তারপরে উপাসনাকাণ্ড আর জ্ঞানকাণ্ড, এই 3টা ভাগে কিন্তু তিনি এই গ্রন্থটিকে আবার বিভক্ত করেছেন। দেখো বলছে প্রকৃতপক্ষে মৃত্যুঞ্জয় এই গ্রন্থে বেদান্ত শাস্ত্রের মূল তাৎপর্য ব্যাখ্যা করতে চেয়েছিলেন বলা ভালো, তা তিনি দক্ষতার সঙ্গে পেরেছিলেন। মানে এই যে রাজা রামমোহন রায় যে রয়েছে, তিনি যে বেদান্ত এবং বেদান্ত সার গ্রন্থ যে লিখেছিলেন সেটার উত্তর দেওয়ার জন্য তিনি ভেবেছিলেন যত চেষ্টা সম্ভব তার যে এই গ্রন্থটা সম্পর্কে যে মূল ব্যাখ্যা তাৎপর্য তিনি সেই গ্রন্থটা আর কি ফুটিয়ে তুলবেন, সেটা কিন্তু করতে তিনি সক্ষম হয়েছিলেন। দেখো তারপরে বলছে বাংলা গদ্যের প্রথম পর্বে এক দক্ষ নাবিক ছিল এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আমরা দেখব এই যে বাংলা গল্প যে রয়েছে বিভিন্ন গদ্য সাহিত্যে কিন্তু প্রথম পর্বে তিনি কিন্তু একজন দক্ষ নাবিক কিন্তু ছিল। বলছে বাদ প্রতিবাদ যুক্তিতর্ক যে গদ্যের বাহন, তেমনি কিন্তু গদ্য যে নিজস্ব তাল আছে তিনি তা দেখিয়েছিলেন। মানে বলছে এই যে বাক প্রতিবাদ, ঠিক আছে, যুক্তিবাদ, এগুলো যে গদ্যের একটা বাহন, গদ্য শিল্পী যে রয়েছে তাদের যে একটা বাহন বিভিন্ন রচনার ক্ষেত্রে, তাদের গদ্য সাহিত্য রচনার ক্ষেত্রে, এবং তিনি তার সঙ্গে যে গদ্য সাহিত্যের বাহন তেমনি নিজস্ব কিন্তু একটা তালও রয়েছে কিন্তু, সেটা কিন্তু তিনি তার বিভিন্ন যে গদ্য সাহিত্য রয়েছে, বিভিন্ন গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে কিন্তু তিনি প্রকাশ করেছেন। দেখো বলছে অনেকেই মৃত্যুঞ্জয় সমালোচনা করে লিখেছেন যে এরই ছিল না, ঠিক আছে, মানে অনেকে আবার সমালোচনাও কিন্তু করেছেন। দেখো কি বলছে যে কিন্তু সময়ের কথা তো কেউ আমাদের ভাবতে হবে। বলছে এই যে সময়ের কথা, মানে আমরা গদ্য সাহিত্য এগুলো রচনা করব, ঠিক আছে, কিন্তু এই যে সময়, বর্তমান যে সময় রয়েছে সেই সময়ের কথাও তো কাউকে ভাবতে হবে। তো বলেছে সেই ভাবনা থেকেই বলা যায় যে বাংলার গদ্যের প্রথম পর্বে এই মৃত্যুঞ্জয়ের অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়, ঠিক আছে। মানে বাংলা গদ্য সাহিত্যে একটা যে ভাবনা, সেই বর্তমান সময়ের ভাবনা, সেই ভাবনার ক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন যে গ্রন্থগুলি রচনার মাধ্যমে কিন্তু তার অবদান কিন্তু এই বাংলা সাহিত্যে বিশেষভাবে কিন্তু স্মরণীয়, আমরা তা দেখতে পারবো, ঠিক আছে। তো আজকে এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল বাংলা গদ্য সাহিত্য থেকে। আলোচনাটা আমি এখানে শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় বিভিন্ন টিচার্সদেরকে দিয়ে। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।